তো আজকের ভিডিওতে আমরা দেখব ফেব্রুয়ারি মাসের সাফল্য বই থেকে একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু ফুটেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা সাফল্য বই থেকে একটি প্র্যাকটিস সেট কমপ্লিট করেছি। ফেব্রুয়ারি মাসের সাফল্য বইতে 3টি প্র্যাকটিস সেট দিয়েছে ফুটেজের পরীক্ষার জন্য। তো আপনারা আশা করি প্রথম প্র্যাকটিস সেটটা আমরা কমপ্লিট করেছি, সেটা আপনারা দেখে নিয়েছেন ইতিমধ্যে। জেনারেল স্টাডিজ এবং অঙ্কের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো প্রথম প্র্যাকটিস সেট শেষ করার পরে আমরা আজকে কিন্তু দ্বিতীয় প্র্যাকটিস সেট দেখব। আর আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা কিন্তু জেনারেল স্টাডিজ থেকে দ্বিতীয় প্র্যাকটিস সেটটা দেখব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এখানে জেনারেল স্টাডিজ থেকে কেমন ধরনের প্রশ্ন এসছে। তো চলুন সরাসরি চলে যায় দ্বিতীয় প্র্যাকটিস সেটে। এই প্র্যাকটিস সেটটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আমরা সরাসরি চলে এলাম সাফল্য বইয়ের দ্বিতীয় প্র্যাকটিস সেটে, যে প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা আজকে দেখব। তো দেখুন এখানে এই যে দ্বিতীয় প্র্যাকটিস সেট লেখা আছে, আর এই সেটটি তৈরি করেছেন কে? কমলেন্দু দাস। তো এই দ্বিতীয় প্র্যাকটিস সেট, প্রথম প্রশ্নটা আমরা শুরু করব। তার আগে আবার বলে রাখি, এটা কিন্তু ফুটেজের জন্য সাফল্য বই থেকে একটি প্র্যাকটিস সেট। তো একের দাগের প্রশ্ন কী আছে দেখব। ভারতে আগত প্রথম বিদেশি দূতকে? হিউয়েন সাং, মার্কো পোলো, মেগাস্তিনিস, ইবন বতুতা। তো আমরা প্রথমে এই প্রশ্নটির উত্তর জেনে নেব। এর সঠিক উত্তর হচ্ছে মেগাস্তিনিস। সিদ্ধাক এর সঠিক উত্তর মেগাস্তিনিস। এখন এই মেগাস্তিনিস সম্পর্কে যদি আমরা একটু জানি, তো আমরা সর্বপ্রথম মেগাস্তিনিস সম্পর্কে একটু জানব। মেগাস্তিনিস প্রায় 302 খ্রিস্টপূর্বাব্দ এবং 288 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভারতে ভ্রমণে এসেছিলেন। মেগাস্তিনিস একজন গ্রিক ঐতিহাসিক, কূটনীতিজ্ঞ এবং ভারতীয় নৃতাত্ত্বিক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি কিন্তু প্রথম সেলুকাসের দূত হিসেবে আসেন। মেগাস্তিনিস ভারতবর্ষ সম্পর্কে কিছু তথ্য বিধিবদ্ধ করে গেছেন তার ইন্ডিকা নামক গ্রন্থটিতে, যেটি বর্তমানে একটি লুপ্ত পুঁথি এবং শুধুমাত্র পরবর্তী লেখকদের বইগুলিতে উদ্ধৃতের মাধ্যমে এটা আমরা জানতে পারি। চলে যাবো আমরা দুয়ের দাগের এই প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন আছে দেখুন, বল্লাল সেন কোন দেবতার উপাসক ছিলেন? বিষ্ণু, শিব, কৃষ্ণ আর ব্রহ্মা। তো এখানে বল্লাল সেন সম্পর্কে আমরা যদি একটু জানি তাহলে দেখতে পাবো বল্লাল সেন ছিলেন বঙ্গের সেন রাজবংশের দ্বিতীয় রাজা। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশের রাজত্ব করেন। পুলজি গ্রন্থসমূহ থেকে এ কথাটা জানা যায়। তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং উত্তরসূরি। বল্লাল সেন পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রামদেবীকে বিয়ে করেন, যা দক্ষিণ ভারতের সঙ্গে সেন শাসকদের একটা ঘনিষ্ঠ সামাজিক এবং যোগাযোগের ইঙ্গিত দেয়। বল্লাল সেনের জন্ম হয় 1083 সালে রামপালে, আর মৃত্যু হয় 1179 সালে। স্ত্রী ছিলেন রামদেবী, আর এনার বংশধর ছিল লক্ষণ সেন। পিতা বিজয় সেন আগেই বলেছি, আর মাতা ছিলেন প্রভাবতী। ধর্ম হিন্দু। তিনি বঙ্গের সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলিন্য প্রথা পরিবর্তনকারী হিসেবে পরিচিত। তিনি ঔষধিনাথ নামক এক দাক্ষিণাত্য ব্রাহ্মণ বংশে জাত। এ কারণে সেন রাজাদেরকে দিরাজ ঔষধিনাথ বংশজ বলে উল্লেখ করা হতো। তিনি ছিলেন একজন পণ্ডিত এবং লেখক। ব্রাত্যসাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর, দানসাগর এবং অদ্ভুতসাগর তার উল্লেখযোগ্য রচনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ শিবের উপাসক ছিলেন। শিবের, এখানে বল্লাল সেন কোন দেবতার উপাসক ছিলেন? শিবের উপাসক ছিলেন কিন্তু বল্লাল সেন, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 3 দাগের এই প্রশ্নে। ধর্মপালের গুরুর নাম কি? হরিভদ্র, হেমচন্দ্র, গৌরবাহ, কোনটিই নয়। তো এখানে 3 দাগের সঠিক উত্তর কি হবে? ধর্মপালের গুরুর নাম কি? তো এখানে ধর্মপালের গুরুর নাম, 3 দাগের সঠিক উত্তর কি হবে? ধর্মপালের গুরুর নাম কিন্তু হরিভদ্র, অর্থাৎ এর দাগের সঠিক উত্তর হরিভদ্র। চলে যাবো আমরা 4 দাগের এই প্রশ্নে। তার জন্য আমরা কি করব? প্রশ্নটা একটু উপর দিকে তুলব। এখন দেখুন 4 দাগের প্রশ্ন আছে, কত সুন্দর একটা প্রশ্ন। এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন আছে 4 দাগের, বাসব দত্তা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এর অপশানে আছে শূদ্রক, বির অপশানে আছে কালিদাস, সির অপশানে আছে সুবন্ধু, আর ডির অপশানে আছে দিংনাগ। তো এখানে 4 দাগের সঠিক উত্তর কি হবে? তো বাসব দত্তা গ্রন্থের রচয়িতা ছিলেন কিন্তু সুবন্ধু, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 4 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, সুবন্ধু। আমরা চলে যাব 5 দাগের এই প্রশ্নে। কত সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? সুন্দর একটি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কত সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? তো এখানে 269 খ্রিস্টপূর্বাব্দে, 270 খ্রিস্টপূর্বাব্দে, 271 খ্রিস্টাব্দে, আর 279 খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কি হবে? তো
তো এখানে আপনারা এটা আশা করি সবাই জানেন যে কত সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল। এটা কিন্তু 269 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ 2-এর এর দাগ হবে সঠিক উত্তর, 269 খ্রিস্টপূর্বাব্দে, 269। মৌর্য সম্রাট অশোক ছিলেন তৃতীয় মৌর্য সম্রাট। তিনি বিন্দুসারের পর 2069 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করেন এবং ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট 232 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত দাক্ষিণাত্যের কিছু অংশ বাদ দিয়ে ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন। অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 269 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। রাজ্যাভিষেক হয়েছিল কিন্তু 269 খ্রিস্টপূর্বাব্দে। উপাধি ছিল দেবনামপ্রিয় আর প্রিয়দর্শী। পূর্বসূরি ছিল বিন্দুসার আর উত্তরসূরি ছিল দশরথ। দাম্পত্য সঙ্গী অর্থাৎ ওনার স্ত্রী ছিল কিন্তু অসন্ধি মিত্রা, দেবী, তারপরে আছে কারুবকী, পদ্মাবতী, তিশরক্ষা, এগুলি কিন্তু অশোকের স্ত্রী ছিলেন। আর অশোকের মানে অনেক সন্তানাদি ছিলেন। অশোকের সন্তানাদির মধ্যে মহিন্দ, সঙ্গমিত্রা, তিবল, কুণাল, চারুমতি, এগুলো কিন্তু অশোকের সন্তানাদি। অশোক ছিলেন কিন্তু মৌর্য সাম্রাজ্যের রাজবংশে তার জন্ম। পিতা ছিলেন বিন্দুসার, মাতা ছিলেন সুভদ্রাঙ্গী, আর ধর্মবিশ্বাস ছিল বৌদ্ধ। তো আমরা এবার দেখব 6 দাগের এই প্রশ্নটি। 6 দাগের প্রশ্ন আছে, দেখুন, অর্জুন পুরস্কার কবে চালু হয়? 1957, 1961, 1985 আর 1983। অর্জুন পুরস্কার কবে চালু হয়? 1957 সালে, 1961 সালে আর 1985 সালে, 1983 সালে। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1961 সালে কিন্তু অর্জুন পুরস্কার। এই অর্জুন পুরস্কার কবে চালু হয়? 1961 সাল থেকে, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আন্তর্জাতিক তথা জাতীয় অনুষ্ঠানে অসামান্য প্রদর্শনের জন্য এবং উৎকৃষ্ট নৈতিকতার সাথে নেতৃত্বের গুণাবলীর জন্য ভারত সরকার এটি ক্রীড়াবিদদের প্রদান করে। 1961 সালে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার, অর্জুনের একটি ব্রোঞ্জের মূর্তি এবং একটি স্ক্রোল দিয়ে এই পুরস্কারটি চালু করা হয়। এবং প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের এই পুরস্কার প্রদান করেন। ভারতীয় মহাকাব্য মহাভারতের নায়ক রাজকুমার অর্জুনের নামে এই সম্মানের নামকরণ করা হয়েছে। যে বছর জন্য পুরস্কার সুপারিশ করা হয়েছে সেই বছর জন্য ক্রীড়াবিদকে আন্তর্জাতিক পর্যায়ের শ্রেষ্ঠত্বের সাথে সাথে আগের 3 বছর ধরে ধারাবাহিকভাবে উৎকৃষ্ট প্রদর্শন করতে হবে। তিনি অবশ্যই নেতৃত্বের, ক্রীড়াশৈলী এবং শৃঙ্খলবোধের গুণাবলী দেখিয়েছেন। এরকম কোনো ব্যক্তি কিন্তু অর্জুন পুরস্কার প্রাপ্ত হয়ে থাকে। 1961 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। 1961 সালে 6 জনকে প্রথম অর্জুন পুরস্কার প্রদান করা হয়। অর্জুন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন কিন্তু কৃষ্ণ দাস। 1961 সালে তীরন্দাজির ক্ষেত্রে ভূষিত হন এবং সেলিম দুরানি 13 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মোট 29টা টেস্ট খেলে অর্জুন পুরস্কার পান কিন্তু প্রথম ক্রিকেটার যিনি অর্জুন পুরস্কার পান 1961 সালে তিনি হলেন সেলিম দুরানি। কথা প্রসঙ্গে 2023 সালেও ক্রিকেটে অর্জুন পুরস্কার পান মোহাম্মদ সামি। পাশাপাশি এটা বলে রাখি, প্রথম মহিলা খেলোয়াড় যিনি অর্জুন পুরস্কার পান তিনি হলেন মিনা শাহ। তিনি কিন্তু ব্যাডমিন্টনে এই পুরস্কার পেয়েছিলেন। চলে যাবো আমরা 7 দাগের এই প্রশ্নে। মোরগ লড়াই কোন দেশের জাতীয় খেলা? স্পেন, আজারবাইজান, কাজাখস্তান আর ফিলিপিন্স। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার মোরগ লড়াই কোন দেশের জাতীয় খেলা? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফিলিপিন্সের জাতীয় খেলা কিন্তু মোরগ লড়াই। ফিলিপিন্সের জাতীয় খেলা, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। মোরগ লড়াই এটা কিন্তু ফিলিপিন্সের জাতীয় খেলা। সরকারিভাবে ফিলিপাইন প্রজাতন্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। রাজধানীর নাম হচ্ছে মেনালি। রাজধানী মেনালি। আর বৃহত্তম নগরী কেসুন। সরকারি ভাষা ফিলিপিনো আর ইংরেজি। ঐচ্ছিক ভাষা হিসেবে স্পেনীয় এবং আরবি ব্যবহার করতে পারেন। আইনসভার মধ্যে উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। মুদ্রার নাম পেসো। যে প্রশ্নটা এবার আমরা দেখব সেটি হচ্ছে 8 দাগের এই প্রশ্ন। ভারতের সবচেয়ে পুরাতন পুলিশ সেনাবাহিনীর নাম কি? সুন্দর একটি প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের সবচেয়ে পুরনো পুলিশ সেনাবাহিনীর নাম কি? এখানে আছে আইটিবিপি, এখানে সশস্ত্র সীমাবল, অসম রাইফেলস আর বিএসএফ। তো ভারতের সবচেয়ে পুরাতন পুলিশ সেনাবাহিনীর নাম কি? তো এখানে 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অসম রাইফেলস। অসম রাইফেলস হবে এর সঠিক উত্তর। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা প্রত্যেকটা প্রশ্ন সম্বন্ধে বুঝতে পারছেন। তো আমরা চলে যাব 9 দাগের এই প্রশ্নে। আনন্দ ভবন কোথায় অবস্থিত? এলাহাবাদ, জয়পুর, দিল্লি, ঔরঙ্গাবাদ। তো আনন্দ ভবন কোথায় অবস্থিত? তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? আনন্দ ভবন কিন্তু এলাহাবাদে অবস্থিত। এলাহাবাদে অবস্থিত আনন্দ ভবন।
আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা 10 দাগের এই প্রশ্নে। ডেইলি সকাল এটা কোন ভাষার সংবাদপত্র? খুব সুন্দর একটি প্রশ্ন। কোন ভাষার সংবাদপত্র এই ডেইলি সকাল? মারাঠি, গুজরাটি, বাংলা, হিন্দি। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 10 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা কিন্তু ডেইলি সকাল, এটা কিন্তু মারাঠি ভাষার পত্রিকা, সংবাদপত্র। মারাঠি ভাষার সংবাদপত্র কিন্তু ডেইলি সকাল, মারাঠি ভাষার সংবাদপত্র। এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 11 দাগের এই প্রশ্নে। ফুগডি কোন রাজ্যের লোকনৃত্য? গোয়া, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক। তো আমি কিন্তু এই ফুগডি সম্পর্কে আপনাদের আগের একটি ভিডিওই বলে দিয়েছি যে ফুগডি কী জিনিস। তো ফুগডি একটি নৃত্য। তো এই নৃত্যটা কোন রাজ্যের নৃত্য? এটা কিন্তু গোয়ার নৃত্য ফুগডি। এর আগেও একটি প্র্যাকটিস সেটে এটা প্রশ্ন ছিল। তো সেখানে আমি আরও এই ফুগডির সাথে আরও কিছু গোয়ার নৃত্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এছাড়াও কিন্তু বিভিন্ন দেশের নৃত্য সম্পর্কে আমি একটু আইডিয়া আপনাদের দিয়েছিলাম। তো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখেছেন। তো দেখুন, আমরা যদি নিয়মিত যে কোনো প্র্যাকটিস সেট প্র্যাকটিস করি, যে কোনো প্র্যাকটিস সব প্রতিদিন নতুন করে প্র্যাকটিস সেট, প্রতিদিন নিয়মিত নতুন করে প্র্যাকটিস সেট আমরা কিন্তু প্রতিদিনের জন্য আপনাদের জন্য আনছি। প্রতিদিন এবং প্রতিনিয়ত বিভিন্ন রকম জিকে, বিভিন্ন রকম ম্যাথ প্র্যাকটিস সেট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিনিয়ত এবং প্রতিদিন। সকাল সন্ধ্যায় কিন্তু আপনাদের জন্য ভিডিও আমরা প্রচুর পরিমাণে খেটে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। সকাল এবং সন্ধ্যা প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে জিকে এবং আপনার ম্যাথ প্র্যাকটিস, জিকে এবং ম্যাথ প্র্যাকটিস তো প্রতিদিন ধরে আপনাদের জন্য একটা করে নতুন সেট, প্রতিদিন বাই প্রতিদিন একটি করে নতুন সেট আপনাদের জন্য আমরা তুলে ধরছি। সকাল সন্ধ্যা একটা করে ভিডিও আপলোড হচ্ছে আপনাদের জন্য। তাই আপনারা মনোযোগ সহকারে এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করুন, দেখবেন অবশ্যই আপনারা সুফল পাবেন। চলে যাব আমরা 12 দাগের এই প্রশ্নে। জ্ঞানপীঠ পুরস্কার কবে চালু হয়? 1953, 1954, 1961, 1965। তো জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে চালু হয়? তো আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তো এইসব প্রশ্নের উত্তর আপনাদের ভুল হবে না, এটা আমি আশা করি। তবুও একবার প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিসে সমস্ত প্রশ্ন সমাধান হয়ে যায়। 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1965 সাল থেকে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। আর এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পান? 1965 সালে যখন জ্ঞানপীঠ পুরস্কার শুরু হয় তখন এই জ্ঞানপীঠ পুরস্কার কে পান? সংস্কৃত ভাষায় জ্ঞানপীঠ শব্দের অর্থ জ্ঞানের বেদী। পুরস্কারের অর্থমূল্য কিন্তু 7 লক্ষ টাকা। সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সঙ্গীতের দেবী সরস্বতী একটি প্রতিমূর্তি এবং একটি মানপত্র দেওয়া হয়। 1961 সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যে কোনো ভারতীয় নাগরিক যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্য চর্চা করেন তিনি কিন্তু এই পুরস্কারে যোগ্য বিবেচিত হতে পারেন। 1982 সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হতো, কিন্তু তারপর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে। 2019 সালে সর্বশেষ এই পুরস্কারে সম্মানিত হয়েছেন মালায়ালাম সাহিত্যের আক্কিথাম আচ্যুথাম নাম্বুথিরি। তো আমাদের যদি প্রশ্ন আসে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন, তো আমরা বলতে পারবো 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্করা কুরুপ তার কবিতা সংকলন ওদাকুজ্জাল, যা 1950 সালে প্রকাশিত হয়েছিল, তিনি কিন্তু এই বইটির জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। শেষ জ্ঞানপীঠ পুরস্কার কে পান? সঠিক উত্তরটি হলো নীলমণি ফুকন। তিনি কিন্তু 11 এপ্রিল 2022 56তম জ্ঞানপীঠ পুরস্কার পান। যদি প্রশ্ন আসে সাহিত্যের সর্বোচ্চ জ্ঞানপীঠ পুরস্কার কোন ভাষায়, তো উত্তর হয়ে যাবে হিন্দি ও কন্নড় ভাষায়। আশাপূর্ণা দেবী ছিলেন 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কারের বিজয়ী প্রথম নারী। জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সাহিত্যের সর্বোচ্চ সাহিত্য সম্মান পুরস্কার। তো আমরা এবার চলে যাবো 13 দাগের এই প্রশ্নে। অপরিণত শুক্রাণুকে নিম্নের কোনটি পুষ্টিদান করে? লেডিসের আন্তঃকোষ, সার্টোলির কোষ, পোস্টেড গ্রন্থি আর পিত গ্রন্থি। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো অপরিণত শুক্রাণুকে নিম্নের কোনটি পুষ্টি প্রদান করে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সার্টোলির কোষ, অর্থাৎ বিদ্যাঘাবের সঠিক উত্তর সার্টোলির কোষ। এটা কিন্তু আপনাদের আমি এর আগে একটি প্র্যাকটিস সেটে এই প্রশ্নটা করে দিয়েছিলাম। তো প্রায় যেসব প্রশ্ন আমরা করছি তা কিন্তু নিয়মিত নতুন করে একটা করে প্র্যাকটিস সেট আনছি, প্রতিদিন বাই প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসছি। আর সেই প্র্যাকটিস সেটে কিন্তু প্রায় দেখি পুরনো যেসব আলোচনা হয় সেই সব প্রশ্ন কিন্তু থাকে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। 13 দাগের সঠিক উত্তর হবে বি। তো এবার আমরা চলে যাবো 14 দাগের প্রশ্নে। তো আমরা একটু প্রশ্নটা তার জন্য উপরের দিকে তুলব। এখন এই 14 দাগের প্রশ্ন আছে, দেখুন উৎসেচক প্রোটিনযুক্ত অংশকে কি বলে, কি বলা হয়? এখানে আছে মোনো এনজাইম, কো এনজাইম, অ্যাপো এনজাইম আর কোফ্যাক্টর। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু দেখুন উৎসেচক প্রোটিনযুক্ত অংশকে কি বলা হয়?
খুব সুন্দর প্রশ্ন। উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে কী বলা হয়? তা এক প্রোটিনযুক্ত অংশকে বলা হয় কিন্তু অ্যাপোএনজাইম। এটা আছে সি অপশানে, অ্যাপোএনজাইম। অ্যাপোএনজাইম এটা কিন্তু সি অপশানে আছে। তো সিদ্ধাঘাবের সঠিক উত্তর। আমরা চলে যাব 16 দাগের এই প্রশ্নে, 15 দাগের প্রশ্নে। ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কেন্দ্রমুখী বল, প্রত্যাবর্ত ক্রিয়া, অপ্রত্যাবর্তী ক্রিয়া, আর কোনোটি নয়। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু প্রত্যাবর্ত ক্রিয়া। বি অপশানের সঠিক উত্তর। এই যে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, এটা কিন্তু আপনি পাবেন ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, এটা কিন্তু প্রত্যাবর্ত ক্রিয়া, প্রত্যাবর্ত ক্রিয়ার উদাহরণ। তো আমরা এবার চলে যাবো 16 দাগের এই প্রশ্নে। আচ্ছা, সাবানের ফেনার বুদবুদ রঙিন দেখায় কারণ আলোকের বিচ্ছুরণ ব্যতিচার। সাবানের ফেনার বুদবুদ রঙিন দেখায় কারণ আলোকের বিচ্ছুরণের জন্য। এর দাগ হবে এর সঠিক উত্তর। আলোকের বিচ্ছুরণের জন্য কিন্তু সাবানের ফেনার বুদবুদ রঙিন দেখায়। পরের অপশান আছে ওই পেজে, তা আমরা গেলাম না, এখানে বি এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে, অর্থাৎ 17 দাগের প্রশ্নে। তো 17 দাগের প্রশ্ন দেখবো আমরা কি আছে। 17 দাগের প্রশ্নে আছে মুদ্রাস্ফীতির সময় কারা সুবিধা পায়? পাওনাদার, দেনাদার, মজুরি থেকে প্রাপ্ত আয় যাদের, আর মাইনা প্রাপ্ত কর্মচারীদের। মুদ্রাস্ফীতির সময় কারা সুবিধা পায়? তো সুন্দর একটি প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ এসব প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু মুদ্রাস্ফীতির সময় কারা সুবিধা পায়, এটা কিন্তু দেনাদার হবে। বিদ্যাক হবে সঠিক উত্তর। যারা ঋণ নেয় তারাই কিন্তু এই মুদ্রাস্ফীতির সময় একটা সুবিধা পায়। চলে যাবো আমরা 18 দাগের এই প্রশ্নে। কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ককে দেখাশোনা করে, ভালো করে প্রশ্নটা বুঝবেন, কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক কে দেখাশোনা করেন? অর্থ কমিশন, সারকোরিয়া কমিশন, অর্থমন্ত্রক, আর পরিকল্পনা কমিশন। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এটা কিন্তু দেখাশোনা করে কিন্তু অর্থ কমিশন। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 19 দাগের এই প্রশ্নে। কোন মৃত্তিকায় কফি চাষ ভালো হয়? ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মাটি, পটসল, পলি মাটি। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে এর দাগ, ল্যাটেরাইট মৃত্তিকায় কিন্তু এই কফি চাষ ভালো হয়। দেখবো আমরা 20 দাগের এই প্রশ্ন। কত সালে ভারতের জাতীয় অরণ্যনীতি ঘোষিত হয়? 1950, 1951, 1952, 1955। খুব সুন্দর একটি প্রশ্ন এবং এরম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই 20 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী করব? এখানে প্রশ্ন আছে দেখুন, কত সালে ভারতের জাতীয় অরণ্যনীতি ঘোষিত হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1952 সালে। এটা আমি আশা করি আপনাদের সবাই জানা। এই কত সালে ভারতের জাতীয় অরণ্যনীতি ঘোষণা করা হয়? 1952 সালে, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর 1952 সালে। চলে যাবো আমরা 21 দাগের এই প্রশ্নে। ক্রান্তীয় আদ্য পর্ণমোচীর প্রধান বৃক্ষ কোনটি? শাল, শিমুল, সেগুন, কোনোটি নয়। তো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচীর প্রধান বৃক্ষ কোনটি? তো 21 দাগের সঠিক উত্তর হবে কি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু শাল। এর দাগ হবে এর সঠিক উত্তর, শাল। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। উইংস অফ ফায়ার বইটি কার লেখা? আবুল কালাম আজাদ, আবুল কালাম, অরুন্ধতী রায়, চেতন ভগত। সুন্দর প্রশ্ন। উইংস অফ ফায়ার বইটি কার লেখা? তো আশা করি আপনারা এই প্রশ্নটার উত্তর জানেন। উইংস অফ ফায়ার বইটি কার লেখা? এটা লেখা কিন্তু আবুল কালামের লেখা। আবুল কালাম, উইংস অফ ফায়ার বইটি লেখা হচ্ছে আবুল কালাম। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 23 দাগের একটা প্রশ্ন আছে দেখুন। আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কলকাতা, হরিদ্বার, জয়পুর, আর উদয়পুর। তো এখানে 23 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 23 দাগের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আপনার, ভালো করে আপনারা বুঝুন, আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। এখানে বলছি কিন্তু কলকাতা, হরিদ্বার, জয়পুর, আর উদয়পুর। তো এর সঠিক উত্তর হবে আয়ুর্বেদ গবেষণাগার অবস্থিত কিন্তু আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র অবস্থিত জয়পুরে। সিদ্ধাক হবে সঠিক উত্তর, জয়পুর। চলে যাবো আমরা 24 দাগের এই প্রশ্নে। জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? 1951, 1952, 1950, 1961। তো জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়। 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আপনার 1952 সালে কিন্তু এই জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয়, 1952 সালে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় কিন্তু 1952 সালে। বিদ্যাক হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 25 দাগের এই প্রশ্নে। প্রথম মিউনিসিপাল
কর্পোরেশন স্থাপিত হয় 1720 1726। পরের পেজে আরও আছে অপশান, তো এখানে আমরা যেহেতু অপশানটা পাচ্ছি তো এখান থেকে আমরা উত্তরটা করার চেষ্টা করব। প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয় কিন্তু 1726 সালে। বিদ্যাঘাবের সঠিক উত্তর 1726। তো আমরা প্রথম প্র্যাকটিস সেটটা ইতিমধ্যে কমপ্লিট করেছি অঙ্ক এবং জিকে দিয়ে। আর দ্বিতীয় প্র্যাকটিস সেটের কিন্তু 25টা জিকে আমরা আজকে করলাম। পরের 25টা জিকে কিন্তু পরের ভিডিওয়। ধন্যবাদ।